আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে আছি মোহাম্মদ আতাউর রহমান, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা এই ক্রান্তি লগ্নে ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই করোনার সংকটময় সময়ে আমরা অবশ্যই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হব না এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো। ভিটামিন সি জাতীয় খাবারগুলো আমরা বেশি বেশি খাবো, কেননা আমাদের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধির অনেক প্রয়োজন এবং অ্যান্টিবডি তৈরি করার অনেক দরকার আছে। তো আমরা এখনো বিপদ থেকে মুক্ত হইনি, এই জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে সবসময় সাবধানের সাথে চলাফেরা করব। তো আসো আজকে আমরা আলোচনায় আসি। শিখন পাঠ। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা পাট, সরিষা এবং মাসকলাই চাষের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারবে। দেখো, পাটের ফসল, এখানে পাটের ছবি দেখা যাচ্ছে। আমরা অনেকেই চিনি এই গাছটা, আমরা অনেকেই চিনি না। তো ছবি দেখে চিনে নাও তোমরা। সরিষা ও মাসকলাই, সরিষার ফসল এবং এই পাশে মাসকলাই ফসলের কিছু অংশ হাতে দেখানো হচ্ছে। তো মাসকলাই গুলো পেকে গিয়েছে, যখন পেকে যাবে তখন দেখা যায় যে একটু কালো বর্ণের হয়ে যায়। আলোচ্য বিষয় দেখে নেই: পাট চাষ, সরিষা চাষ, মাসকলাই চাষ। পাট চাষ কৃষি উৎপাদনের মধ্যে একটি অন্যতম ফসল পাট। পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। তার মানে এই পাট বাংলাদেশের বিভিন্ন ধনী থেকে গরিব সকল মানুষের কাছে এই পাট চাষ করাটা সহজ। এখানে খরচ কম হয় এবং উৎপাদনও ভালো পাওয়া যায়। এর জন্য পাটকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই পাট চাষের মাধ্যমে আমরা অনেক কিছু তৈরি করতে পারি। পাট দ্বারা বিভিন্ন জিনিস তৈরি হয়, যেমন বস্তা, থালা, ব্যাগ, এখন অনেক পার্টসও তৈরি হচ্ছে এবং রশি বাঁধাই কাজে ব্যবহৃত হয়। বিভিন্ন কৃষি কাজে পাট ব্যবহার হচ্ছে এবং এই পাটের দ্বারা বাংলাদেশ সরকার অনেক অর্থ আয় করে থাকে। এই জন্য বাংলাদেশ সরকার পাটকে সোনালী আঁশ বলেছে। তো নদ নদীর পরিবাহিত উর্বর সমতল ভূমিতে প্রচুর পরিমাণে পাট জন্মে। তার মানে আমাদের বাংলাদেশটা কিন্তু নদীর দেশ বলা যায়, কেননা এখানে অনেক অসংখ্য নদী আছে, যে নদীর কূলে এবং জলাশয়ে প্রচুর পরিমাণে পাট জন্ম হয় এবং মাটিটিও পাটের জন্য খুবই উর্বর। এদেশ ছাড়াও যেমন ভারত, চীন, জাপান, থাইল্যান্ড, বার্মা, মিশর ও ব্রাজিল প্রভৃতি দেশেও জন্মে। তার মানে পাট আমাদের দেশেই না, বিভিন্ন দেশে জন্ম হচ্ছে। জমি নির্বাচন। বাংলাদেশের উর্বর দোআঁশ মাটিতে পাট চাষের উপযোগী। বেলে ও এঁটেল মাটি ছাড়া সব মাটিতে চাষ করা যায়। বেলে ও এঁটেল, বাংলাদেশে তিন ধরনের মাটি ছাড়া কিছু মিশ্রণ মাটি পাওয়া যায়, যেমন দোআঁশ মাটির সাথে বেলে দোআঁশ এবং এঁটেল মাটির সঙ্গে দেখা যায় যে এঁটেল এবং দোআঁশ মাটির মিশ্রণ পাওয়া যায়। তবে উর্বর মাটি হচ্ছে পাট চাষের জন্য খুবই উপযোগী, আর এর জন্য দোআঁশ মাটিকে নির্বাচন করা হয়েছে। পাটের জাত সমূহ দেখে নেই। বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট BGRI এ পর্যন্ত 16টি দেশি পাট, 17টি দেশি পাট, 16টি তোষা বা বগি পাট, এরপর দেখো 2টি কেনাপ পাট এবং 1টি মেস্তা জাতের পাট উদ্ভাবন করেছে। তো বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত অনেকগুলো পাটের জাত উদ্ভাবন করেছে। তার মধ্যে কিছু দেশি জাত আছে, যেমন CBL1, তার মানে এটাকে সবুজ পাট বলা হয়, CBL1। আর CBE3 এটি হচ্ছে আশু পাট। আর CC45 এটি হচ্ছে জু পাট। আর D154 একম 38 এই পাটগুলো উদ্ভাবন করেছে। বগি জাত যেমন ফাল্গুনী, তোষা বা চিনসুরা গ্রিন, এই পাটগুলো উদ্ভাবন হয়েছে। কেনাফ জাত যেমন HC2 জলি কেনাফ বলা হয় যাকে, এবং HC95 এটি একটি পাট। আর মেস্তা জাত যেমন HS24 যেমন টানি মেস্তা বলা হয় যাকে টানি মেস্তা নামে পরিচিতি করা হয়েছে। জমি চাষ। শিক্ষার্থীরা, এখন আমরা কিভাবে জমি চাষ করতে হয় সে বিষয়ে
বিষয়ে একটু জেনে নেই। যেমন ফাল্গুন, চৈত্র মাসে 2-1 বার বৃষ্টি হওয়ার সাথে সাথে পাটের জমি চাষ করতে হয়। তার মানে ফাল্গুন মাস থেকে চৈত্র মাস এই সময়টুকু হচ্ছে হলো পাট চাষের একটি সময়। যখনই প্রথমে আমরা 2-1 বার বৃষ্টি পাবো সেই সময়ের মধ্যে আমরা জমি চাষ করে নেব এবং 5 থেকে 6টি আড়াআড়ি চাষ দিতে হবে। 5 থেকে 6টি আড়াআড়ি ভাবে চাষ দিয়ে আমাকে দেখতে হবে যে বড় ধরনের ঢিল বা মাটির দলাগুলো আছে কিনা সেগুলো ভেঙে ভেঙে ঝুড়া করতে হবে এবং ঝুরঝুরে করতে হবে। এই জন্য মাটি ঝুরঝুরে করতে হবে এবং বড় মাটির দলাগুলো ভেঙে ফেলতে হবে সুন্দর করে এবং সমান করে মই দিতে হবে। মই দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, আলের সাইড দিয়ে ড্রেনের ব্যবস্থা করতে হবে যেন সহজে পানি নেমে যায়, সেদিকে খেয়াল রেখে সুন্দর করে জমি উর্বর এবং ধুলধুলা করে নিতে হবে। তারপরে আমরা জমিতে বীজ বপন করব। সার প্রয়োগ, জৈব ও রাসায়নিক সার ব্যবহার করতে হয় অবশ্যই। পাটের জমিতে রাসায়নিক সারের তুলনায় যদি আমরা জৈব সারটা বেশি ব্যবহার করি তাহলে পাটের ফলনটা আমরা ভালো পাবো, কেননা জৈব সারটাই হচ্ছে পাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং জিপসাম ও জিঙ্ক সালফেট মাটিতে দস্তা ও গন্ধকের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, মাটির গুণাগুণ লক্ষ্য রেখে যদি আমরা দেখি যে মাটির দস্তা এবং গন্ধকের পরিমাণটা অনেক কম, তখন আমরা কি করব, জিপসাম এবং জিঙ্ক সালফেট প্রয়োগ করব। এবং বীজ বপনের 6 থেকে 7 সপ্তাহ পর সার প্রয়োগ করতে হয়। তার মানে আজকে আমি জমি তৈরি করলাম, তৈরি করার পরই আমরা 6 থেকে 7 সপ্তাহ পর আমরা সার প্রয়োগ করব। মানে জমিতে বীজ লাগানোর পরে 6 থেকে 7 সপ্তাহ পর আমরা সার প্রয়োগ করব। বীজ শোধন, প্রতি কেজি বীজে রিডোমিল বা ক্যাপ্টান 45% বা 75% মিশে শোধন করতে হয়। তার মানে রিডোমিল এবং ক্যাপ্টান হচ্ছে শোধন করার জন্য একটি ঔষধ। আর সময় জেনে নেই যে 15 ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি সময় উত্তম। এটা একটা উত্তম একটি সময়, যে সময় আমরা পাট বপন করে থাকি। এটা একটি হচ্ছে উত্তম সময়, যে 15 ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি সময়টুকু। বপন পদ্ধতি জেনে নেই যে সারিতে বা ছিটিয়ে 2টি উপায়ে বপন করা যায়। সারিতে মানে কিভাবে, যে জমি যেরকম আমরা ধান চাষ করেছি যেভাবে তোমরা শুনেছো এবং ক্লাসেও দেখেছো যে 25 থেকে 30 সেন্টিমিটার দূরত্বে হচ্ছে সারির দূরত্ব হবে এবং গোছার দূরত্ব এর 15 থেকে 20 সেন্টিমিটার হচ্ছে দূরত্ব হবে। কিন্তু এখানে একটু ব্যতিক্রম, যে সারির দূরত্ব ঠিক আছে 25 থেকে 30 সেন্টিমিটার হবে এবং গোছার দূরত্ব গোছা হবে হচ্ছে 6 থেকে 10 সেন্টিমিটার। 6 থেকে 10 সেন্টিমিটার পর পর পাটের বীজ বপন করতে হবে। অথবা আরেকটি সুন্দর উপায় আছে যে বেড তৈরি করে নিতে হবে। বেড তৈরি করে নিয়ে বেডের উপরে সুন্দর করে আমরা হচ্ছে বীজ ছিটিয়ে দেব। এভাবে আমরা 2টি উপায়ে হচ্ছে আমরা পাটের বীজ বপন করতে পারি। পরিচর্যা করতে হবে অবশ্যই। জমিতে বীজ বপন করার পরে পরিচর্যার একটি বিশেষ গুরুত্ব দিতে হয়। যেমন চারা পাতলাকরণ ও আগাছা দমন। যখন জমিতে আমার পাটের বীজ গজিয়ে একটু বড় হয়ে গিয়েছে, সাথে সাথে তো আগাছা গজিয়ে যাবে, ঘাস গজিয়ে যাবে এবং কিছু কিছু জায়গায় সমান তালে তো আমরা বীজ ছিটিয়ে হচ্ছে ফেলতে সমান তালে বীজ ছিটাতে পারি না। তখন কি হয়, দেখা যায় কিছু জায়গায় বীজ বেশি গজিয়েছে, কোনো জায়গায় পাতলা আছে। তখন আমাকে কি করতে হবে, যেই জায়গাগুলোতে ঘন হয়েছে সেই জায়গাগুলো থেকে কিছু বীজ আমরা উপড়িয়ে অন্য জায়গায় মানে লাগানো সম্ভব হলে লাগাবো, না হলে ফেলে দিব। কেননা অবশ্যই পাতলাকরণটা খুবই গুরুত্বপূর্ণ। আমার পাটের বীজ যদি পাতলা এবং পরিমাণ মতো থাকে তাহলে গাছ অনেক বড় হবে, লম্বা হবে, পাটের গুণাগুণ মান বৃদ্ধি পাবে এবং আগাছা অবশ্যই দমন করতে হবে। কেননা পাটের বীজের সঙ্গে মানে গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের আগাছা জন্ম নেয়। এই গাছ আগাছাগুলোকে আমরা উপড়িয়ে ফেলে দেব। এবং সেচ ও নিষ্কাশ ব্যবস্থা, সেচ অবশ্যই দিতে হবে। কেননা আমার জমিতে যদি মাটিতে রস থাকে কম তাহলে অবশ্যই সেচ দিতে হবে এবং ইভেন হচ্ছে 2 থেকে 3টি সেচ দেওয়ার পরই বর্ষাকাল অবশ্যই চলে আসে। এবং নিকাশ ব্যবস্থা, হ্যাঁ, হঠাৎ করে বৃষ্টি চলে আসলে আমার বীজে পাটের গাছ অনেক ছোট, তখন কি করতে হবে, পানি নিষ্কাশন
করা যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে যে ড্রেন আছে কিনা। যদি ড্রেন না থাকে সুন্দর করে ড্রেন দিতে হবে এবং সাইড কেটে পানি বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। পোকামাকড়, হ্যাঁ, পাট গাছ বড় হইতে হইতে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়, যেমন বিছা পোকা। এই বিছা পোকা পাট গাছের হচ্ছে বিছা পোকা হচ্ছিল পাট গাছের পাতায় আক্রমণ করে এবং কুচি পাতাগুলো সে খেয়ে ফেলে। এবং উড়চুঙ্গা, ঘোড়া পোকা, চেলে পোকা ও মাকড়। আমরা একটু ছবিগুলো দেখে সেই ছবিগুলোর উপরে আমরা আলোচনা করি। যেমন বিছা পোকা পাট গাছের পাতাতে আক্রমণ করেছে এবং কচি পাতাগুলো সহজেই সে খেয়ে ফেলে। উড়চুঙ্গা, এই পোকা দিনের বেলা হচ্ছে মাটির নিচে অবস্থান করে, যখন সন্ধ্যা লাগে সে বেরিয়ে আসে, এসে পাট গাছের গোড়ায় আক্রমণ করে। আর এটি হচ্ছিল ঘোড়া পোকা। এই ঘোড়া পোকা পাট গাছের কাণ্ড বা কচি ডোকা কেটে ফেলে দেয়। এই পোকা এই কাজটা বেশি করে এবং পাতাতেও আক্রমণ করে। আর চেলে পোকা, চেলে পোকা পাট গাছের কাণ্ডে ছিদ্র করে ভিতরে ডিম পাড়ে এবং সেই ডিম ফুটিয়ে আবার ওই বাচ্চাগুলো পাট গাছের ভিতরে নিচের দিকে গিয়ে আক্রমণ করে। আর মাকড়, এই মাকড় দুই ধরনের দেখা যায়, হলদে মাকড় এবং লাল মাকড়। হলদে মাকড় এবং লাল মাকড় পাট গাছের পাতাতে আক্রমণ করে এবং ক্ষতিও অনেকটা করে ফেলে। এর জন্য আমরা কি করব, এই পোকাগুলোকে দমন করার জন্য অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাটের রোগের লক্ষণ কিছু দেখে নেই, যেমন কাণ্ড পচা রোগ, কালো পট্টি রোগ, তারপরে শুকনা ক্ষত রোগ। হ্যাঁ, কাণ্ড পচা রোগ, কাণ্ডতে কাণ্ড পচে যায়। এটা হচ্ছে পানি অতিরিক্ত হওয়ার কারণে অনেক সময় এই পচনটা ধরে। কালো পট্টি রোগ, কালো পট্টি রোগ হচ্ছে যে ব্যান্ডেজ করে দেওয়ার মতন কালো দাগ হয়ে পাট গাছে দাগ পড়ে যাবে, এটি একটি কালো পট্টি রোগ, পট্টির মতন দেখা যায়। আর শুকনা ক্ষত রোগ, হ্যাঁ, বিভিন্ন কাণ্ডতে কি হবে, ক্ষত করবে, ক্ষত করে করে হচ্ছে এই রোগটা আক্রমণ করবে। এটার দ্বারা একটা সমস্যা হয়, পাটের হচ্ছে যখন আমরা পাট গাছ থেকে খুশিয়ে নেই বা আঁশগুলো ছড়িয়ে নেই, তখন দেখা গেল যে ওই পাটের মানটা খারাপ হয়ে যায়। কেননা মাঝখানে যখন ফুটা থাকে পাটেরও কিন্তু পরিধিটাও কমে যায়, তখন ভেঙে যায়, টান মারলে ছিঁড়ে যাবে। এই জন্য পাটের গুণাগুণ মান নষ্ট হয়ে যায়। আর প্রতিকার ও দমন ব্যবস্থা একটু জেনে নেই। তিনটি রোগই বীজ, মাটি ও বায়ুবাহী। এই তিনটি রোগে বীজের সমস্যার কারণে হয়, অথবা মাটির সমস্যার কারণে হয়, অথবা আবহাওয়ার সমস্যার কারণে হয়ে থাকে। এদের প্রতিকার মোটামুটি একই। আমরা একটু জেনে নিই যে পাট কাটার পর বা ওই যে জায়গায় আক্রমণ করেছে সেই জায়গাটি কাটার পর আগাছা বা আবর্জনা পরিত্যক্ত গাছের গোড়া উপড়িয়ে ফেলতে হবে। জমিতে এই রকম রোগের আক্রমণ হলে আমরা ওই পাট গাছটাই কি করবো, সেখান থেকে সরিয়ে ফেলবো। আর বীজ বপনের আগে শোধন করতে হবে। অবশ্যই বীজ যখন আমরা বপন করবো তখনই এই সমস্ত রোগ হতে পারে, এরকম খেয়াল রেখে আমরা তখনই ভালোভাবে শোধন করে নেব। আবার নিরোগ গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে। হ্যাঁ, আমি 3টি জমি পাট গাছ লাগাইছি, একটি জমিতে কোনো আক্রমণ হয়নি, তাহলে সেই জমি থেকে আমার পাটের বীজ সংগ্রহ করে রাখতে হবে। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। অবশ্যই পানি যদি জমিতে জমিয়ে থাকে তাহলে এই পোকাগুলো বা এই রোগগুলো দেখা যায়, এই রোগগুলো হয়ে থাকে। আর রাসায়নিক কীটনাশক ছিটাতে হবে। হ্যাঁ, সম্পূর্ণ রোগের একটা কি পদ্ধতি যে রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক যেগুলো আছে সেগুলো পরিমাণ মতো পানির সঙ্গে মিশিয়ে অবশ্যই ছিটাতে হবে। তাহলে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং এই ধরনের পচা রোগ থেকে পাট মুক্তি পাবে। পাট কাটা ও আটি বাঁধাই করা একটু দেখে নেই যে পাট কাটা ও আটি বাঁধাই করা 10 কেজি করে আটি বেঁধে 3-4 দিন জমিতে স্তূপ করে রাখতে হবে। কেন রাখতে হবে, যে পাটের যে পাতাগুলো এগুলো সরানোর জন্য যেন পড়ে যায়, পাট গাছে যেন না থাকে, এই জন্য আমরা এই কাজটি করি যে 10 কেজি করে সুন্দর করে আটি বাঁধাই করি। বাঁধাই করে আবার পাতাগুলো ঝরে পড়ার জন্য এই 3 থেকে 4 দিন সময় দেওয়া হয়। পাট দাগ দেওয়ার পদ্ধতি আমরা একটু জেনে নেই যে প্রথমে 10 থেকে 15টি আটি এক দিক করে
গোড়া রাখতে হবে, একদিকে গোড়া রাখতে হবে। কয়টিকে আটি নিলাম? 15 থেকে 10 থেকে 15টি আটি। তারপরে উল্টা ভাবে মানে সেরকম ভাবে 10 থেকে 15টি আটি আবার রাখতে হবে। উপরে মানে পাটের উপরে 30 সেন্টিমিটার এবং নিচে 60 সেন্টিমিটার পানি থাকতে হবে। তার মানে পাটটা সম্পূর্ণ যেন পানির ভিতরেই থাকে, নিচেও যেন পানি থাকে, উপরেও পানি থাকে। অনেক সময় দেখা যায় যে উপরে হালকা ভর দেওয়ার কারণে কিছু পাট উপরে দেখা যাচ্ছে, তাহলে কি হবে? নিচের পাটে দাগ হবে, উপরের পাটে সেরকম দাগ হবে না। যখন আমরা পাট আঁশ খসাবো তখন কিন্তু আঁশ ছড়াতে গিয়ে বা খসাতে গিয়ে সমস্যা দেখা দেবে এবং কিছু জিনিস ওখানে থেকে যাবে। আর প্রতিটি 100টি আটির উপরে 1 কেজি ইউরিয়া ছিটিয়ে দিতে হবে। তার মানে 1 কেজি ইউরিয়া ছিটিয়ে দিতে হবে এই জন্য যে তাড়াতাড়ি যেন জাগ চলে আসে। এভাবে আমরা পাট জাগ দিতে পারি। সময় জেনে নিই যে পাট জাগ দিতে কতদিন সময় লাগতে পারে। যেমন 10 থেকে 11 দিন পর থেকেই দেখতে হবে যে আমার পাটের জাগ পরিপূর্ণ সময় চলে এসেছে না আরো কিছুদিন সময় লাগবে। ঊর্ধ্বে 20 থেকে 25 দিন লাগবে। পাট জাগ দেওয়ার একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। এই যে ভর দেওয়ার জিনিসটা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যেন পাট উপরে পানির উপরে ভেসে না থাকে। পানি পাটের নিচেও যেন পানি থাকে, উপরেও পানি থাকে, তার পরিমাণটুকু আমি বলে দিলাম। পাটের আঁশ ছড়ানো ও পরিষ্কার করো। অবশ্যই পাটের আঁশ ছড়াতে হবে এবং পরিষ্কার না করলে তো বাজারজাত করতে পারবো না। আমরা একটু ছবি দেখে বলবো। পাটের আঁশ শুকানো এবং ও সংরক্ষণ, পাটের ফলন। আচ্ছা, আসলে আমরা একটু ছবি দেখে নেই, তাহলে ক্লিয়ার হবে বিষয়টি। পাট গাছের ফসল যখন আমরা কাটি, কত বড় হলে পাট গাছ কাটা যায়, পাতাগুলো যখন হলদে বর্ণ হয়ে যায় তখন পাট কাটার সময় হয়ে আসে। এবং পাট কিভাবে ছড়াতে হয় দেখো, জাগ পরিপূর্ণ সময় হয়ে যাওয়ার পরে, জাগের বয়স হয়ে যাওয়ার পরে আমরা কি করব, যে কোনো একটা পুকুরে, পরিষ্কার পুকুরে গিয়ে আমরা পাটের আঁশগুলো ছড়িয়ে নিয়ে সুন্দর করে খড়ি থেকে পাটকে আলাদা করব এবং পাটকে কি করবো, পরিষ্কার করে রোদে শুকাতে দিতে হবে। তারপরে পানি নিয়ে শুকানোর পরই আমরা বাজারজাত করতে পারবো। সরিষা চাষ বাংলাদেশের তেল ফসল হিসেবে সরিষা, সয়াবিন, তিল, তিসি, বাদাম, চীনাবাদাম, সূর্যমুখী ইত্যাদি চাষ হয়ে থাকে। তার মানে সরিষা, সয়াবিন এগুলো তেল জাতীয় ফসল। এই ফসলগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অধিক উৎপাদন হয়ে থাকে এবং যা দ্বারা বাংলাদেশের তেলের চাহিদা পূর্ণ হয়। জমি নির্বাচন কিভাবে করতে হবে একটু জেনে নেই। এর জন্য দোআঁশ বা পলি দোআঁশ উপযোগী, মানে দোআঁশ মাটি এবং পলি দোআঁশ মাটি পাট চাষের জন্য খুবই উপযোগী। জাত নির্বাচন যেমন বাড়ি 7, বাড়ি 8, বাড়ি 14, বাড়ি 15, বাড়ি 16 এই পাটগুলো হচ্ছে এই সরিষার জাত। এই জাত ছাড়াও আরো আছে কল্যাণীয়, তারপরে সোনালী সরিষা, এই জাতগুলো দেখা যায়। আমরা সরিষার ফসল দেখতে পাচ্ছি। তো দেখি বপনের সময় জেনে নেই। সরিষা শীতকালীন ফসল। কোন সময় হয় শিক্ষার্থীরা? শীতকালে হয়। আশ্বিন কার্তিক মাসের মধ্যে সরিষা বপন করতে হয়। আশ্বিন কার্তিক এটি হচ্ছে বপনের একটি নির্ধারিত সময়। জমি তৈরি কিভাবে করতে হবে জেনে নেই। জমির অবস্থা অনুযায়ী 4 থেকে 5টি আড়াআড়ি ভাবে চাষ করে মই দিতে হবে। 4 থেকে 5টি আড়াআড়ি ভাবে মই দিলে মোটামুটি চাষ করে মই দিলে মোটামুটি মাটি সমান হয়ে যায় এবং বড় কোনো ধরনের মাটি দলা থাকে না, এবং যদি থাকে তাহলে সেগুলো আবার ভেঙে ছোট করে দিতে হবে এবং মাটিকে ঝুরঝুরা করে নিতে হবে। তাহলে সরিষা হচ্ছে বীজ ভালোভাবে গজাতে সাহায্য করবে বা বীজ গজাতে সুবিধা হবে। আসি আমরা সার কিভাবে প্রয়োগ করতে হয়। কম্পোস্ট সার, ইউরিয়া সার, টিএসপি, এমওপি, জিপসাম, জিঙ্ক সালফেট এই সারগুলো আমরা সরিষার জমিতে প্রয়োগ করে থাকি। তবে সরিষার জমিতেও কিন্তু জৈব সারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি জৈব সার পরিমাণ মতো দিই তাহলে অন্যান্য রাসায়নিক সারগুলো কম লাগবে এবং সরিষার দানা ভালো পাবো। বীজের হার প্রতি শতকে 28 থেকে 32 গ্রাম বীজ লাগে। কত? 28 থেকে 32 গ্রাম বীজ লাগে। আর বপন পদ্ধতি ছিটিয়ে বপন করতে হবে। এখানে কোনো সারি করে বা গোছা করে বপন করার সুযোগ নেই। সরিষা অবশ্যই ছিটিয়ে বপন করব। পরিচর্যা পানি সেচ অবশ্যই
যখন যখন আমরা হচ্ছে জমি প্রস্তুত করব তখনই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় বৃষ্টি হবে এবং অতিরিক্ত পানি জমে থাকলে আমার সরিষার গাছের হচ্ছে বৃদ্ধিতে বাধা ঘটবে এবং কিছু গাছ মারাও যাবে। এর জন্য আমরা এদিকে খেয়াল রাখবো। মাটির আর্দ্রতা বুঝে, হ্যাঁ, সরিষার জমির মাটির আর্দ্রতা অবশ্যই দেখতে হবে যে আমার জমিতে পানি বা রস কতটুকু আছে। তাহলে যদি কম থাকে, রস যদি কম থাকে, তাহলে অবশ্যই আমরা কি করব, মানে একটু পানি দিয়ে তৈরি করে নেবো আর কি। তো 2 থেকে 3 বার সেচ দিতে হয়। যখন আমরা চাষ করলাম, যদি বপন করা হয়ে গেল, সেখান থেকে আমরা গণনা করে আমরা 2 থেকে 3টি চাষ দেবো, অবশ্যই মাটির আর্দ্রতা বুঝে। যদি দেখা যায় যে 1 টিউ লাগতে পারে অথবা 2 টিউ লাগতে পারে, হ্যাঁ, কোন কোন অঞ্চলে সেচ ছাড়াই কিন্তু আমরা সরিষা চাষ করতে পারি। প্রথম সেচ কখন দিতে হবে, যেমন 20 থেকে 25 দিন পর, দ্বিতীয় সেচ 35 থেকে 40 দিন পর, এবং তৃতীয় সেচ আমরা দিতে পারি যে 50 থেকে 60 দিনের ভিতরে। এটি হচ্ছে সেচ দেওয়ার একটি নির্ধারিত সময়। আর গাছ পাতলা করা, অবশ্যই যে পাট গাছে যেরকম আমরা হচ্ছে গাছ পাতলা করে দিয়েছি, যে জায়গায় ঘন বেশি ছিল, ঠিক সেরকম ভাবে সরিষার বীজও কিন্তু আমরা সমান তালে তো ছিটাতে পারবো না। যে জায়গায় বেশি ঘনত্ব দেখা যাবে সেই জায়গায় অবশ্যই পাতলা করে দেবো, তাহলে আমরা সরিষার দানা ভালো পাবো, বড় বড় হবে, চিট হবে না, এই দিকটা দেখতে হবে। আগাছা দমন, অবশ্যই সরিষা চাষ করতে গিয়ে কিছু আগাছা গজিয়ে যাবে, সরিষার গাছেরও উপর বৃদ্ধি পেতে পারে। এমন হতে পারে যে সরিষার গাছের থেকে আগাছা বেশি বৃদ্ধি পেয়েছে এবং ডবল হয়েছে, তখন আমরা কি করবো, ওই আগাছাগুলোকে উপড়িয়ে ফেলে দিতে হবে। আর রোগের কারণ, লক্ষণ এবং দমন কিছু জেনে নেই। যে জাবু পোকা হচ্ছে সরিষার হচ্ছে প্রধান আক্রমণকারী একটি পোকা। আর প্রধান রোগের মধ্যে হচ্ছে অল্টারনারিয়া ব্লাইট। অল্টারনারিয়া ব্লাইট এটি হচ্ছে প্রধান রোগ। এই রোগগুলো বা এই পোকাগুলো বেশি সরিষার গাছে বেশি আক্রমণ হয়ে থাকে। এই জন্য আমরা কি করব, এই দমন করার জন্য বিভিন্ন ধরনের ঔষধ, কীটনাশক ব্যবহার করবো। যেমন ম্যালাথিয়ন 57 বা প্রতি লিটার পানিতে 2 মিলি মিশাতে হবে। কতখানি? 2 মিলি, 1 লিটার পানিতে 2 মিলি মিশাতে হবে ম্যালাথিয়ন 57। আর এটি স্প্রে করলে মোটামুটি আমাদের সরিষার সমস্যা সমাধান হবে। আর ফসল সংগ্রহ কখন করবো? গাছের রং যখন 70 থেকে 80% খড়ের রং ধারণ করবে বা করলে ফসল কাটতে হবে। তার মানে 70 থেকে 80% খড়ের রং ধারণ করছে কিনা এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেই অনুপাতে হচ্ছে আমাদের ফসল কাটার কাজটা করতে হবে। আর ফসল মাড়াই করতে হবে। ফসল তো সংগ্রহ করলাম, করার পরে আমরা মাড়াই কিভাবে করবো? ফসল সংগ্রহের পর 3 থেকে 4 দিন শুকাতে হবে। 3 থেকে 4 দিন কি করতে হবে? শুকাতে হবে। শুকালে আমরা শুকানোর পরে দেখবো মশমশা হয়েছে কিনা, না হলে আরো 2-1 দিন সময় দিতে হবে। তারপরে সুন্দর করে আমরা কি করবো? মাড়াই করবো কোন একটা মেশিনের মাধ্যমে, অথবা তো নিজেরাই গরু বা মহিষের দ্বারা মাড়াই করে সুন্দর করে মাড়াই করে নেব। আর মাড়াইয়ের পর বীজ সংরক্ষণ করতে হবে। অবশ্যই বীজ সংরক্ষণ করার জন্য একটি পরিষ্কার পাত্র লাগবে, অথবা তো বস্তায় করে বাঁধাই করলে অবশ্যই যেন গরম না হয়ে, বা প্লাস্টিক দ্বারা আমরা অবশ্যই সংরক্ষণ করবো না, কারণ প্লাস্টিকের বস্তা অনেক সময় হচ্ছে ঘেমে গিয়ে আবার সরিষার হচ্ছে দানাগুলো নষ্ট হয়ে যায়। এই দিকটা আমরা খেয়াল রাখবো। ছবি দেখা যাচ্ছে যে মাসকলাইয়ের হচ্ছে বীজ এবং মাসকলাইয়ের গাছ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এখন আমরা মাসকলাই নিয়ে আলোচনা করব। আচ্ছা, আসলে দেশে মোট উৎপাদিত ডালের প্রায় 9 থেকে 11% আসে মাসকলাই থেকে। আচ্ছা, জমি নির্বাচন। সুনিষ্কাশিত দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে মাসকলাই চাষের জন্য উপযোগী। তাহলে সুনিষ্কাশিত অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে এমন জমি, আবার দোআঁশ মাটি হতে হবে বা বেলে দোআঁশ মাটি হতে হবে। তাহলে আমরা ওই রকম জমি আমরা নির্বাচন করে মাসকলাই চাষ করব। আচ্ছা, জাত সমূহ। উৎকৃষ্ট জাত যেমন পান্ত, শরৎ, হেমন্ত, বিনা মাস 1 এবং বিনা মাস 2, এই সরিষাগুলো আমরা চাষ করে থাকি। এটি হচ্ছে সরিষার উৎকৃষ্ট জাত, উচ্চ ফলনশীল জাত। আচ্ছা, স্থানীয় জাত একটু দেখে নিই। রাজশাহী বা সাধুহাটি, দেখে মনে হচ্ছে স্থানের নাম।
কিন্তু মনে রাখাও সহজ। রাজশাহী হচ্ছে একটি সরিষার মাসকালের জাত, সাধুহাটি মাসকালেরই জাত। জমি তৈরি করবো কিভাবে? মিহিভাবে জমি তৈরি করার প্রয়োজন হয় না। মাসকালে চাষ করতে গেলে মিহিভাবে জমি তৈরি করতে হয় না, যেমন নাকি পাট এবং সরিষা চাষের সময় লেগেছিল। 2 থেকে 3টি আড়াআড়ি চাষ করে মই দিয়ে মাটি সমান করে আমরা মাসকালে চাষ করব। বীজ বপনের সময় জেনে নেই। ফেব্রুয়ারির শেষ থেকে সেপ্টেম্বর পর্যন্ত বপন করা যায়। ফেব্রুয়ারির শেষ থেকে, তার মানে ফেব্রুয়ারি পুরোটা লাগবে না, ফেব্রুয়ারির শেষের থেকে এবং সেপ্টেম্বর পর্যন্ত অনেক সময়, এই সময় ধরে আমরা বীজ বপন করতে পারি। বীজ অবশ্যই বপন যখন করব সাধন করে বপন করব, তাহলে আমার মাসকালের দানা ভালো আসবে এবং আমরা লাভবান হব। আচ্ছা, সার ব্যবস্থাপনা একটু দেখে নেই যে 1 হেক্টর জায়গায় সারের পরিমাণ এখানে দেওয়া আছে। ভালো দেখো যে ইউরিয়া 160 থেকে 180 গ্রাম, টিএসপি 340 থেকে 380 গ্রাম, এমওপি 120 থেকে 160 গ্রাম, আর অনুবীজ সার 16 থেকে 20 গ্রাম আমরা মাসকালের জমিতে প্রয়োগ করব। মাসকালের রোগ সময় একটু দেখে নেই। যে রোগগুলো হয়ে থাকে মাসকালের পাতার দাগ, তার মানে মাসকালের পাতায় বিভিন্ন ধরনের দাগ হয়। কি কারণে হয়? এটি একটি ছত্রাক জাতীয় রোগ, যেমন সার্কোস্পোরা ছত্রাক, এটি হচ্ছে এর কারণে মাসকালের পাতায় দাগ হয়। আর পাউডারি মিলডিউ রোগ এটি হচ্ছে ওয়াইডিয়াম ছত্রাক। এটিকে বলা হয় কি ছত্রাক? ওয়াইডিয়াম ছত্রাক। এটি খেয়াল রাখবে, পরীক্ষায় আসতে পারে এগুলো। আর হলদে মোজাইক ভাইরাস এটি হচ্ছে কোন মাছের কারণে হয়ে থাকে? সাদা মাছের কারণে হয়ে থাকে। এছাড়া বিভিন্ন প্রকার আক্রমণ হয়ে থাকে। আমরা এগুলোকে দমন করার জন্য বা এই সমস্ত সমস্যা থেকে প্রতিকার করার জন্য আমরা কি করব? যে ছত্রাকনাশক এবং থিওভিক, ম্যালাথিয়ন, সাইপারমেথ্রিন এসি ইত্যাদি স্প্রে করে আমরা কি করব? পোকা দমন করব। মাসকালের কাটা, মাড়াই এবং গুণনজাতকরণ দেখে নেই। খরিফ 1 মৌসুমে মে মাসের শেষ এবং খরিফ 2 মৌসুমে অক্টোবরের শেষে সংগ্রহ করতে হয়। তার মানে খরিফ 1 এটা হচ্ছে মে মাসের শেষে সংগ্রহ করতে হয়, আর খরিফ 2 অক্টোবরের শেষে আমরা খরিফ 2 এটি হচ্ছে অক্টোবরের শেষে আমরা সংগ্রহ করব। 1 থেকে 2 বার ফসল সংগ্রহ করতে হয়। 1 থেকে 2 বার মাসকালের ফসল সংগ্রহ করতে হয়। 1 থেকে 2 বার কিভাবে? আমরা 1 থেকে 3 বার কিভাবে? যে প্রথম আমরা যেই সবগুলোতে একসঙ্গে মাসকালে পাকবে না, কিছু আগে পাকবে, কিছু পরে পাকবে। এই জন্য কি করবো? যেগুলো আগে পাক ধরেছে সেগুলোকে আমরা প্রথমে গাছ থেকে ছিঁড়ে তুলে নেব। তারপরে কি করব? যে দ্বিতীয়বারে এরকম একটা সুযোগ আসবে, আমরা দ্বিতীয়বার তুলে নেব। তৃতীয়বারে গাছ সহ কাঁচি দিয়ে আমরা কেটে তুলব। তারপরে রোদে শুকিয়ে মাড়াই করে আমরা বাজারজাত করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত আমরা একটু যে সমস্ত প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো একটু দেখে নেই। যেমন পান্ত, শরৎ, হেমন্ত কিসের জাত? মাসকলাইয়ের জাত। আর সরিষা কোন মৌসুমের ফসল? শীতকালীন মৌসুমের ফসল। বাংলাদেশের সোনালী আঁশের নাম কি? পাট। সোনালী আঁশের নাম পাট। আর বিছা পোকা, উচ্চুঙ্গা কোন ফসলের পোকা? এই 2টি পোকা হচ্ছে পাট ফসলের পোকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিন তোমাদের জন্য থাকলো টপ টেস্ট। আর পড়া দেওয়া থাকলো প্রথম পরিচ্ছেদ পাট, সরিষা এবং মাসকলাই। অবশ্যই তোমরা বাসায় ভালোভাবে চর্চা করবে এবং টপ টেস্ট দিবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী দিনের অনলাইনের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।